ক্লাস 9 তোমাদের জল চ্যাপ্টারের দ্বিতীয় ভিডিও। আজকে পড়ব আমরা ক্ষরজল ও মৃদু জল সম্বন্ধে। অনেক সময় দেখবে যে হাতে সাবান ঘষে টিউবওয়েলের জল দিয়ে ধুলে তাড়াতাড়ি সাবানের হড়হড়ে ভাব চলে যায়, কিন্তু বৃষ্টির জল, পুকুরের জল, এই সমস্ত জলে যদি সাবান মাখানো হাত ধোয়া হয়, দেখবে যে হাতের যেন হড়হড়ে ভাবটা যেতেই চাইছে না বা যেতে একটু সময় লাগছে। তা এইটার ব্যাপারটা হচ্ছে যেখানে জলের দু রকম ভাগ আছে, একটা হচ্ছে ক্ষরজল আর একটা হলো মৃদু জল। ক্ষরজল ইংরেজিতে বলে হার্ড ওয়াটার, আর একটা হলো মৃদু জল, সফট ওয়াটার। এখন ক্ষরজল মৃদু জল এর কারণটা কি, এর পিছনে কি আছে? পিছনে আছে কিছু লবণ, বিশেষত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এদের লবণ। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে ক্যাটায়ন, Ca2+, Mg2+, এরা যুক্ত হয়ে যায় জলে। এদের সঙ্গে থাকে বিভিন্ন অ্যানায়ন থাকে, সেটা ক্লোরাইড আয়ন থাকে, হতে পারে সালফেট আয়ন, হতে পারে বাইকার্বনেট আয়ন, হতে পারে। যে কোনোর সঙ্গে যে কোনোটা যুক্ত হয়, যেমন CaCl2 হতে পারে। এখানে যে লবণটা থাকবে জলে সেটা Ca আর Cl, এখানে যোজ্যতা 2 ক্যালসিয়ামের, CaCl2 হতে পারে, MgCl2 হতে পারে, ক্যালসিয়াম সালফেট CaSO4 হতে পারে, MgSO4 হতে পারে। এর যোজ্যতা দেখতে পাচ্ছ 1, তাহলে CaHCO3 হোল টুয়াইস হতে পারে, MgHCO3 হোল টুয়াইস হতে পারে। তাহলে কি কি লবণগুলো আমি বললাম? CaCl2 হতে পারে, MgCl2 হতে পারে, CaSO4 হতে পারে, MgSO4 হতে পারে, CaHCO3 হোল টুয়াইস হতে পারে, MgHCO3 হোল টুয়াইস হতে পারে। এই লবণগুলোর যে কোনো এক বা একাধিক যদি জলে দ্রবীভূত থাকে, তাহলে সেই জল ওই রকম সাবানের সঙ্গে ওই রকম বিহেভ করে, অর্থাৎ সেই জলটা ক্ষরজল হয়। আর এই সমস্ত আয়নগুলো, বিশেষত এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, এই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের আয়নগুলোই ক্ষরতার সৃষ্টি করে। তো এই আয়নগুলো, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নগুলো যদি জলে না থাকে, তাহলে সেই জল মৃদু হয়। তাহলে আমরা ক্ষরজলের সংজ্ঞা কি বলবো? না, যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয় না, খানিকক্ষণ সাবান ঘষার পর তবে ফেনা উৎপন্ন হয়, সেটাকে বলছি আমরা ক্ষরজল। আর যে জলে সাবান ঘষলে সহজে ফেনা উৎপন্ন হয়, তাকে মৃদু জল বলে। ক্ষরজলের উদাহরণ হতে পারে, যেটা বলছিলাম, নলকূপের জল, পাতকুয়ার জল, সমুদ্রের জল তো বটেই, প্রচুর নুন আছে, নদীর জল। আর মৃদু জল হতে পারে বৃষ্টির জল, পুকুরের জল, পাতিত জল। পাতিত জল মানে যে জল থেকে সমস্ত আয়নগুলো বের করে ফেলা হয়েছে, যেগুলো ইংরেজিতে বলে ডিস্টিলড ওয়াটার, সেই জলটাকে বলবো আমরা মৃদু জল। এখন জলের ক্ষরতার কারণ কি, সেটা আমি কিন্তু আলোচনা করলাম। জলের ক্ষরতার কারণ হচ্ছে যে জলের মধ্যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের বিভিন্ন
লবণ দ্রবীভূত থাকার জন্য জল ক্ষর হয়। কিছু কিছু কোথাও কোনো ক্ষেত্রে দেখা যাবে কি যে টিউবওয়েলের জল পাম্প করে রাখা হয়েছে, খানিকক্ষণ পরে দেখা গেল জলটা ঘোলা হয়ে গেছে, রোদে খানিকক্ষণ রাখলে জলটা ঘোলা হয়ে গেছে। ওখানে আসলে আয়রনের একটা লবণ থাকে, সেটা হচ্ছে আয়রন বাইকার্বনেট, সেইটার সঙ্গে বিক্রিয়া হয়, আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে আমরা এখানে শিখলাম যে জলের দুটো ক্যাটাগরি, সাবানে ফেনা উৎপন্ন করার পরিপ্রেক্ষিতে জলের দুটো ক্যাটাগরি, একটা ক্ষরজল আর একটা মৃদু জল। আর জলের ক্ষরতার কারণ হচ্ছে যে ওই সমস্ত লবণগুলো জলে উপস্থিত থাকা। এখন ক্ষরজলটা কিন্তু ব্যবহারের উপযোগী নয়, বিশেষ ক্ষেত্রে এই ধরো লন্ড্রিতে যেখানে কাপড় জামা কাচে, কারখানায় যেখানে বয়লারে জলকে ফুটিয়ে জলীয় বাষ্প তৈরি করে সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘোরানো হয় বা কিছু কাজ করা হয় বাষ্পের সাহায্যে, সেখানে সেই ক্ষরজলগুলো কিন্তু ব্যবহারের উপযোগী নয়। তাই ক্ষরজলকে মৃদু জল করার দরকার পড়ে। তাই সেই জন্যে জলের ক্ষরতার দূরীকরণ করতে হয়, অর্থাৎ এই লবণগুলোকে বাদ দিয়ে দিলেই ক্ষরতার দূরীকরণ হয়ে যাবে। তো সেই এসো দেখি আমরা যে জলের ক্ষরতা কীভাবে দূর করা যেতে পারে। জলের ক্ষরতা একটা তার আগে উদাহরণ দিই তোমাদের। দেখবে বাড়িতে মাকে জিজ্ঞাসা করে দেখবে, যারা রান্না করেন যিনি আর কি, অথবা রান্নাঘরে থাকেন, যে বাটিতে, বিশেষত অ্যালুমিনিয়াম বাটিতে যদি জলকে ফোটানো হয় তাহলে বাটির নিচে একটা সাদা আস্তরণ পড়ে, বেশ শক্ত আস্তরণ, কিন্তু ওটা খুঁটে তোলা যাবে না। বা মেজেও অনেক সময় কয়েকদিন ধরে একই বাটিতে জল ফোটালে সেই আস্তরণটাকে মেজেও তোলা যায় না। তাহলে কি হচ্ছে, ওখানে জলের কিছু লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেগুলো ওইখানে জমা হয়ে যাচ্ছে, গিয়ে জলটাকে মৃদু করে দিচ্ছে। তা এই যে ক্ষরতাটা, জলের ক্ষরজলটা মৃদু জলে পরিণত হয়ে গেল খুব সহজেই, সেইটাকে আমরা বলছি অস্থায়ী ক্ষরতা। তাহলে দেখো, তাহলে ক্ষরজলের ক্ষরতা দূরীকরণের পদ্ধতি অনুযায়ী, ক্ষরতা দূরীকরণের পদ্ধতি অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা মানে শুধুমাত্র ফুটেই যাকে পৃথক করা যায়, মানে যার ক্ষরতাটাকে শুধুমাত্র জলকে ফুটিয়ে ক্ষরতা দূরীকরণ করা যায়। আচ্ছা, এর কারণটা কি না, জলের মধ্যে যদি ক্যালসিয়াম বাইকার্বনেট, এটা জলে দ্রাব্য, জলে দ্রবীভূত থেকে ক্যালসিয়াম আয়নটা জলের ক্ষরতা তৈরি করে। এই ক্যালসিয়াম বাইকার্বনেট যদি থাকে তাহলে তাকে তাপ দিলে এটা ক্যালসিয়াম কার্বনেটে পরিণত হয়, তার অধক্ষেপটা পড়ে, প্লাস CO2 প্লাস H2O, সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে চলে যাবে আর H2O জলের সঙ্গে মিশে যাবে। তো দেখো, ক্যালসিয়াম কার্বনেট এই যে তৈরি হয়ে গেল, ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ উপস্থিত থাকলে তাকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়ে নিচে অধক্ষেপ পড়লো। ওই যে বাটির মধ্যে সাদা সাদা অধক্ষেপ পড়ে, সেটা যে ক্যালসিয়াম কার্বনেটের অধক্ষেপ। ম্যাগনেসিয়াম কার্বনেটও এরকম, ম্যাগনেসিয়াম বাইকার্বনেটও একই কাণ্ড ঘটায়। এখানেও যদি তাপ দিই
তাহলে MgCO3 তৈরি করে, যার অদক্ষেপ পড়ে একই রিয়াকশান এটা হয়ে গেল। তাহলে এই যে ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি হয়ে গেল, তার অদক্ষেপ পড়লো, পড়ে ম্যাগনেসিয়াম লবণটা, মানে আমার তো দরকার ক্যালসিয়াম লবণ, ম্যাগনেসিয়াম লবণ, এরা যেন দূর হয়ে যায়। তারপরে আর কি লবণ থাকলো, মানে তার কি আর কি আয়ন থাকলো তার উপর ডিপেন্ড কিছু করছে না। তাহলে ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন যেন দূর হয়ে যায়। সেই ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন দূর করার জন্য এই স্ফুটন পদ্ধতি একটা উত্তম পদ্ধতি। তবে এখানে একটা সমস্যা রয়েছে, যে ক্যালসিয়াম কার্বনেট যেটা তৈরি হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে অদক্ষিপ্ত হয় না। কিছুটা ক্যালসিয়াম কার্বনেট, মানে এটা খুব সামান্য দ্রবীভূত থাকতে পারে। তাই পুরোপুরি যে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট বা ম্যাগনেসিয়াম বাইকার্বনেট যুক্ত লবণ যদি দ্রবীভূত থাকে জলে, তাহলে তাকে সম্পূর্ণরূপে ফুটিয়ে আর তার ক্ষরতা দূরীকরণ করা যায় না। কারণ ম্যাগনেসিয়াম কার্বনেট জলে কিছুটা দ্রাব্য হয়ে যাওয়ার জন্য সে ওই ম্যাগনেসিয়াম আয়নটা জলেতে সামান্য উপস্থিত থাকে। ঠিক আছে, এই গেল বিষয়। তো এরপর আমি দেখছি, আচ্ছা যেটা বলছিলাম যে অনেক সময় টিউবওয়েলের জলকে তুলে খানিকক্ষণ রেখে দিলে সেটা হয় কি ঘোলা হয়ে যায়। তার কারণ ওই টিউবওয়েলের জলে আয়রন বাইকার্বনেটের লবণ থাকে, যেটা বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক হাইড্রক্সাইডের বাদামি রঙের অদক্ষেপ ফেলে। স্থায়ী ক্ষরতায় আসছি পরে, এটা বলে নিয়ে বাইকার্বনেট। তো এখানে সমীকরণটা একটু লেখার চেষ্টা করি, যদিও সমীকরণটা তোমাদের মুখস্থ করতে হবে না, খুব শক্ত সমীকরণ, তবুও আমি একটু লেখার চেষ্টা করছি। FeHCO3 এটা জলে দ্রবীভূত থাকে, এর কোনো কালার নেই। হল2 ফেরাস বাইকার্বনেট, কিন্তু বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে এটা ফেরিক হাইড্রক্সাইডে উৎপন্ন হয়ে যায়। আমি স্থায়ী ক্ষরতাটা এখন মুছে দিই, তারপরে বলছি। প্লাস O2 হয়ে FeOH উৎপন্ন হয়, এইটাই অদক্ষেপ পড়ে বাদামি রঙের, আর তৈরি হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড। এটা মোটামুটি ব্যালেন্স করলে আসে, এইটা আসবে 4 2H2O2 প্লাস 4 FeOH আর 8 CO2, এইটা আসবে। এখানে এইটা যে পড়ে গেল, এটা অদক্ষেপ পড়ে যায়, এটা বাদামি রঙের অদক্ষেপ। প্র্যাকটিক্যালি এইটা ব্যালেন্সটা এইখানে O2টা আছে বলে আর 2 দিয়ে ভাগ করার দরকার পড়ছে না। ঠিক আছে, তো এই কারণে টিউবওয়েলের জল হচ্ছে বাদামি হয়ে যায়। এবার স্থায়ী ক্ষরতা, যদি বাইকার্বনেট ঘটিত লবণ উপস্থিত না থাকে জলে, তাহলে সেই জলটা হয়ে যাচ্ছে স্থায়ী ক্ষরতা, মানে সেটা সহজে তার ক্ষরতাকে দূরীকরণ করা যায় না। সেটা কি তো বলছি স্থায়ী ক্ষরতা। তা সেরকম জলে লবণ থাকতে পারে CaCl2, MgCl2, CaSO4, MgSO4 ইত্যাদি। এই লবণগুলো জলে যদি দ্রবীভূত থাকে, তাহলে এই লবণজনিত ক্ষরতাকে বলছি আমরা স্থায়ী ক্ষরতা। এবার স্থায়ী ক্ষরতা দূরীকরণ আমরা দেখব। স্থায়ী ক্ষরতা দূরীকরণে আমরা যে পদ্ধতির কথা বলবো, আয়ন বিনিময় রেজিন পদ্ধতি, সেটা আমি লিখছি, দেখাচ্ছি, একটু বোঝানোর চেষ্টা করছি। সেই পদ্ধতিতে স্থায়ী অস্থায়ী সমস্ত ধরনের ক্ষরতা, এমনকি সমস্ত আয়নকে দূরীভূত করা যায়। আয়ন বিনিময় রেজিন পদ্ধতি, আয়ন বিনিময় রেজিন পদ্ধতি। একটা যৌগ পাওয়া যায়, এটা একটা জৈব যৌগ, মানে
তৈরি করা হয়, জৈব যৌগ তাদের নাম। সেই যৌগটা এটা আর SO3H, এইটা একটা যৌগ, যেখানে এই হাইড্রোজেনটা হচ্ছে আম্লিক হাইড্রোজেন, আম্লিক হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা যে কোনো ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যেতে পারে, ধাতব আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যেতে পারে। তা এগুলো হচ্ছে এই যে যৌগটা লিখেছি, এই যে RSO3H, এইটাকে বলছি অ্যালকিল গ্রুপ। তোমরা পরে পড়বে, এখন বোঝানো যাবে না তোমাদের। অ্যালকিল গ্রুপ, এই গ্রুপের চেহারাটা, এতে কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি অ্যালকিল গ্রুপটা। এই গ্রুপের চেহারাটা অনেক বড় হয়, হয়তো কার্বন রয়ে গেল তোমার 17টা, হাইড্রোজেন রয়ে গেল 35টা, এরকম খুব বড় বড় গ্রুপ তৈরি হয় এই 8টা। এইটাকে বলছি আমরা রেজিন বলছি, এই যৌগটাকে আমরা বলছি রেজিন। এবার ভাবো যে জলেতে যে আয়নগুলো রয়েছে তাতে ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। ক্যাটায়নগুলো কি করবে না, ক্যাটায়নগুলো এর সঙ্গে বিক্রিয়া করে এর জায়গায় বসে যাবে এবং অধক্ষেপ করবে। মনে করো ক্যালসিয়াম 2+ আয়ন রয়েছে, তা সেই জলটাকে, সেই যে ক্ষর জলটা, সেটা আমি এইটা একটা জায়গায় রাখা আছে, তার মধ্যে দিয়ে পাঠাচ্ছি। কিভাবে রাখা আছে আমি পরে বলছি। তা এর মধ্যে দিয়ে যেন ওই জলটা যাচ্ছে, অর্থাৎ এই যে যৌগটার মধ্যে দিয়ে জলটা যাচ্ছে। এখানে RSO3H আছে, এটা দুটো যোজ্যতা বলে, এখানে হাইড্রোজেন যোজ্যতা 1, তাই 2 লাগবে এখানে দিয়ে। আর আচ্ছা, ক্যালসিয়াম RSO3 প্লাস 2H+। তাহলে এখন দেখো কি হলো না, এই ক্যালসিয়ামটা এই যৌগের মধ্যে প্রবেশ করে গেল এবং এইটা অধক্ষেপ পড়ে যায়। তাহলে ক্যালসিয়াম আয়নটা ওই জল থেকে বেরিয়ে চলে গেল। শুধু ক্যালসিয়াম কেন, সেম রিয়াকশন ম্যাগনেসিয়ামের জন্য হবে। যা ক্যাটায়ন থাকবে এখানে, শুধুমাত্র এটাকে শুধু ক্ষরতা দূরীকরণ নয়, সমস্ত ধরনের ক্যাটায়নকে দূর করার জন্য এই রেজিনের মধ্যে দিয়ে পাঠাতে হয়। ঠিক আছে? তা এখানে এই যে অধক্ষেপ পড়ে গেল, এই অধক্ষেপটা রয়ে যাবে। আর এই H+, ধরো জলের মধ্যে Ca2+ ছিল, জল ছিল আর এতে Ca2+ ছিল, তার সঙ্গে বিক্রিয়া হলো, Ca2+ বেরিয়ে গেল। তারপরে এই যে বিক্রিয়াটা হওয়ার পর কে রইল, জলটা রইল, আর 2H+ রয়ে গেল, হাইড্রোজেন আয়ন রয়ে গেল। হাইড্রোজেন আয়ন তো জলেরই একটা, মানে জল তো ভেঙে H আর OH- তৈরি করে, H+ OH-, তাহলে সেটা জলেরই মতন সমতুল হয়ে গেল। তার কোনো অসুবিধা, অর্থাৎ সেই আয়নটা উপস্থিতির কোনো অসুবিধা থাকবে না। এবার আমি এটা গেল, এটাকে বলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। এটাকে বলে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। সরিয়ে দিলাম, ক্যাটায়ন বিনিময়কারী রেজিন, এইটাকে বলছি। এই RSO3H, এটাকে বলছি ক্যাটায়ন বিনিময়কারী রেজিন। এই ক্যাটায়নকে বিনিময় করবে, ক্যাটায়নকে এই H+ এর সাহায্যে বিনিময় করবে। এবার আমরা দেখব অ্যানায়ন বিনিময়কারী রেজিন। অ্যানায়নগুলোকে এই পদ্ধতির সাহায্যে, আয়ন বিনিময়কারী রেজিন, এই পদ্ধতির সাহায্যে ক্যাটায়ন, অ্যানায়ন সমস্ত ধরনের আয়নকে দূরীভূত করা যায়। এবার দেখি অ্যানায়ন বিনিময়কারী রেজিনটা কি বলছে। অ্যানায়ন বিনিময়কারী রেজিনেও ওই রকম একটা থাকে, এটাও একটা ওই জৈব যৌগের মতন আর আছে। সেই জৈব যৌগ থেকে আমরা OH বিনিময় করব, OH- আয়নটাকে বিনিময় করব। সেটা হচ্ছে এই রকম যৌগটা, অ্যানায়ন বিনিময়কারী রেজিন।
এটাকে আর NH3 OH, প্র্যাকটিক্যালি NH3 প্লাস হয়, আর NH3 প্লাস OH মাইনাস। এখন ধরো কোনো একটা অ্যানায়ন রইল, ধরো ক্যালসিয়াম তো ক্যাটায়ন ধরেছি আমরা, ক্লোরাইড মনে করো আয়ন, তা কী হবে, এটা আর NH3 প্লাস OH মাইনাস। এর সঙ্গে Cl মাইনাস, ধরো জলে ছিল Cl মাইনাস। এবার কি করবে, এটা বিক্রিয়া করে এইটাকে একটু সরিয়ে দেবে, আর NH3 প্লাস Cl মাইনাস প্লাস OH মাইনাস, এটা বেরিয়ে চলে এলো। তাহলে এইটা বেরিয়ে চলে এলো, আর ক্লোরিনটা কী হলো, এর মধ্যে প্রবেশ করে গেল। এটাও কিন্তু অধক্ষেপ পড়ে, তাহলে এটা আটকে গেল, ক্লোরাইড মাইনাস আয়নটা জল থেকে বেরিয়ে গিয়ে আটকে গেল, OH মাইনাস আয়নটা বেরিয়ে এলো। তার মানে একইভাবে তাহলে জলের সঙ্গে যদি Cl মাইনাস আয়ন থাকে, এই পদ্ধতি হয়ে যাওয়ার পর ক্লোরাইড আয়নটা Cl মাইনাস আয়নটা এর মধ্যে আটকে গিয়ে অধক্ষেপ্ত হয়ে গেল, তখন বেরিয়ে এলো যখন জল আর OH মাইনাস আয়ন, এটা বেরিয়ে চলে এলো। তাহলে জলের মধ্যে OH মাইনাস আয়ন তো থাকবেই। আগে দেখো ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের থেকে আমরা যেটা পেয়েছিলাম, ওইখান থেকে জলটা যখন বেরিয়ে আসছে তখন H প্লাস আয়ন ওর মধ্যে থাকছে, আর এখানে OH মাইনাস আয়ন থাকছে, তারা দুজনে যুক্ত হয়ে জলের অণু তৈরি করে ফেলবে। ঠিক আছে, এখন আমি মোটামুটি যন্ত্রটা দেখানোর চেষ্টা করি, যন্ত্র মানে তার মধ্যে দিয়ে এটা করে সেইটাকে। তাহলে অ্যানায়ন বিনিময়কারী রেজিনটা তোমরা বুঝলে, এইটা ক্যাটায়ন বিনিময়কারী রেজিনটা দেখেছো তোমরা, RSO3H। এখানেও তাই এই 8টা অ্যালকিল গ্রুপকে আর দিয়ে চিহ্নিত করা হয়, সেটা একটা গ্রুপ তৈরি হয়, মানে ওখানে অনেকগুলো কার্বন পরমাণু থাকে, অনেকগুলো হাইড্রোজেন পরমাণু থেকে একটা মানে পরমাণু পুঞ্জ তৈরি করে, অনেকগুলো পরমাণুর সমষ্টি তৈরি করে, যারা এর মধ্যে জৈব যৌগের মধ্যে উপস্থিত থাকে। এবার আমরা মোটামুটি একটা স্কেচ করবে, বেশি ইয়ে করতে হবে না, যে বোঝার জন্য শুধুমাত্র কিরকম। দেখো, আয়ন বিনিময় রেজিন পদ্ধতি পড়ছি আমরা, এগুলো বসে যাচ্ছে কেন, বলটা চেপে বুঝতে হচ্ছে। আচ্ছা, তো এখান দিয়ে জল এলো, পাম্পের সাহায্যে জল আসছে, পাম্প পাঠাচ্ছে। এইখানে একটা এইটা এদিক থেকে পাঠাচ্ছি আমি, এদিক থেকে যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে পাম্পে দিয়ে পাঠাবো না, প্রথমে এইরকম একটা পাত্র, এই পাত্র অনেকগুলো তাক আছে, এরকম তাক আছে বিভিন্ন, সেই তাকেতে সূক্ষ্ম সূক্ষ্ম একটু বড় বড় ছিদ্র আছে। এইখান দিয়ে প্রথমে খর জলকে পাঠানো হচ্ছে, দিয়ে এখানে জলটা পড়ছে, এইখানে বালি রাখা আছে এই তাকটার উপরে, আর এইটাতে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, সেই বালির মধ্যে দিয়ে প্রথমে আসছে। আচ্ছা, প্রথমে বালির মধ্যে দিয়ে এলো, এসে এইখানটায় এইখানে রেজিনটা আছে RSO3H, তারপরে RSO3H এর সঙ্গে মিশে সেখান থেকে H প্লাস আয়নকে বের করে দিয়ে ওখানে যে ক্যাটায়ন ছিল সেটা বসে গেল। এরপর এইখানে কিছু নুড়ি দেওয়া আছে, যদি কিছু এখানে বেরিয়ে আসে এই অধক্ষেপ, তাহলে এই নুড়িতে এখানে খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে নুড়ি আর বালি দেওয়া আছে। এইখানে মোটামুটি এটা ছিদ্র, খুব সূক্ষ্ম ছিদ্র হলে এটা একটা তাক, যেখানটায় এই RSO3H যেটা তৈরি হবে সেটা অধক্ষেপ্ত হয়ে এইখানে জমে থাকবে, আর এইখান দিয়ে জলটা এলো, এসে এইখানে এসে জমা হলো, দিয়ে এইখান দিয়ে আর একটা নল আছে,
সেই নল দিয়ে বেরিয়ে আসবে। আচ্ছা, আমরা এইটাকে এদিকে ঘুরিয়ে দিই। এদিক দিয়ে খরচ জলটা আসছে। এবার এইখান থেকে জলটা বেরিয়ে আসছে, এতে কোনো ক্যাটায়ন নেই, সমস্ত ক্যাটায়ন কিন্তু ওখানে এখানে অদক্ষিপ্ত হয়ে পড়ে গেছে। এবার এই জলটাকে একটা পাম্পের সাহায্যে পুনরায় একটা পাম্পের সাহায্যে উপরে পাঠাতে হবে। পাঠিয়ে উপরে মানে কেমন, এইখানে আবার একটা এরকম চেম্বারেতে পড়বে, সেম চেম্বার। এইখানে আছে আর NH3OH, NH3 মাইনাস OH প্লাস, সরি, এটা NH3 প্লাস, এটা OH মাইনাস, এটা রয়েছে। এইখান দিয়ে জলটা আসবে, এখান দিয়ে জলটা এলো, এখানে জলটা এসে পড়বে। একইভাবে এখানে বালির স্তর আছে, এটা আর NH3 প্লাস OH মাইনাসটা আছে, এখানে কিছু নুড়ি আছে ইত্যাদি। এখান দিয়ে জলটা বেরিয়ে এলো, এইখানে জলটা আসবে, এতটা উঁচুতে জলটা থাকবে না, নলটা আছে এইখানটায়। হ্যাঁ, এইখান দিয়ে যে জলটা এসে এবার পাত্রে একটা জমা হলো, পাত্রে এসে পড়বে। তাহলে এইখানে এটা ক্যাটায়ন বিনিময়কারী, ক্যাটায়ন বিনিময় হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে অ্যানায়ন বিনিময় হচ্ছে। তাহলে এইখান থেকে যখন চলে আসছে ক্যাটায়ন বিনিময়কারী চেম্বার থেকে, তখন তো কোনো ক্যাটায়ন থাকছে না, এখানে এসে অ্যানায়ন বিনিময়কারী চেম্বারে এলো, সেখান থেকে কোনো অ্যানায়নও থাকছে না, ফলে যে জলটা পাওয়া গেল এটাকে বলছি আমরা আয়ন মুক্ত জল। এই জলটাকে বলবো আয়ন মুক্ত জল। আয়ন মুক্ত জল পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে এইটি হচ্ছে মোটামুটি প্রসেস। এইভাবে জলকে ক্ষরতা দূরীকরণ করা যায়, জলের ক্ষরতা দূরীকরণ করা যায়। কিন্তু এইরকম করে যেতে যেতে RSO3H, সমস্ত RSO3Hগুলোই যদি ক্যাটায়ন ওই রকম করে এইচগুলো সব চলে যায়, যে যে বিক্রিয়া দেখালাম, সেই বিক্রিয়ায় কি বিক্রিয়া দেখিয়েছিলাম না, RSO3H, তো এখানে যদি ক্যালসিয়াম থাকে তাহলে ক্যালসিয়াম তো এখানে বসে যাচ্ছে দিয়ে, তাহলে RSO3H থাকছে না, ওটা RSO3 ক্যালসিয়াম হোল টুয়াইস হয়ে যাচ্ছে, তাহলে সেইটা এইখানে জমতে থাকছে। তাহলে তো RSO3H আস্তে আস্তে কমছে, অনুর সংখ্যা কমতে কমতে একটা সময় আসবে যখন প্রায় অনেকটাই কমে যাবে, তখন জলের কিন্তু আর ক্যাটায়ন বিনিময় হবে না। এইখান দিয়ে পড়ছে কিন্তু ক্যাটায়ন বিনিময় হচ্ছে না। সেই অবস্থায় কি করতে হবে না, সেই অবস্থায় এখান দিয়ে ক্ষরজলের বদলে এখান দিয়ে তখন এর ওপর থেকে তখন ফেলতে হবে লঘু H2SO4, লঘু H2SO4। তোমরা জানো সালফেরিক অ্যাসিড, এই লঘু H2SO4 এর ঝর্ণা এখান থেকে ফেলতে হবে, তারা এর সঙ্গে বিক্রিয়া করবে, এটার সঙ্গে RSO3H বা RSO3CA যেটা হয়ে গেছিলো আর কি, তার সঙ্গে বিক্রিয়া করবে। মানে মনে করো RSO3 হোল টুয়াইস ক্যালসিয়াম ছিল, এটার সঙ্গে H2SO4 বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তৈরি করবে এই H2 ক্যালসিয়ামকে সরিয়ে দেবে, 2 অণু, তাহলে 2 অণু RSO3H পাওয়া যাবে প্লাস CaSO4। এই CaSO4টা এখানে অদক্ষিপ্ত হয়ে পড়ে থাকবে, CaSO4টা অদক্ষিপ্ত হয়ে পড়ে থাকবে, আবার পুনরায় RSO3H আমরা পেয়ে যাব। এইটাকে বলে রেজিনের পুনরুদ্ধার। কি বললাম? রেজিনের
পুনরুদ্ধার। সেই রেজিনটা যে পুনরুদ্ধার হয়ে গেল সেটা আবার এখানে কাজে লাগবে, একই কাজ করতে থাকবে। আবার জানো এইখানে কি হবে, এইটা করতে করতে যখন OH মাইনাসগুলো সবই এই ধরো ক্লোরিন ক্লোরিন দেখাচ্ছিলাম যে এইখানে এরকম তৈরি হয়ে গেল আর NH3 প্লাস OH মাইনাস, এর সঙ্গে যখন ক্লোরিন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এই ক্লোরিনটা এর জায়গায় বসে যাচ্ছিল, তা ক্লোরিনটা ওর জায়গায় বসে গেলে কি হবে, এই ক্লোরিন মাইনাস একে সরিয়ে দিয়ে বসে যাবে, তখন OH মাইনাসটা জলে চলে আসছিল। এবার এই যে Cl মাইনাসটা ওকে সরিয়ে দিয়ে বসলো, তাহলে সে তো আর NH3 প্লাস OH মাইনাস নেই, সেটা হয়ে গেছে তখন আর NH3 মাইনাস প্লাস Cl মাইনাস, এইটা হয়ে গেছে। তাহলে এইরকম করে জমতে 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 এই অণুর সংখ্যা কমে যাবে। সেইটার আবার পুনরুদ্ধার করার জন্য এর মধ্যে দিয়ে উপর থেকে লঘু NaOH ফেলতে হয়, লঘু NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপরে এর মধ্যে দিয়ে ফেলতে হবে। ফেললে এর সঙ্গে তারপরে NaOH বিক্রিয়া করবে, NaOH বিক্রিয়া করলে এই OHটা পুনরায় Clটাকে সরিয়ে বসে যাবে সেখানে, আর NH3 প্লাস OH মাইনাস প্লাস NaCl এইটা পাওয়া যাবে, প্লাস NaCl, আমি একটু ঘুরিয়ে দিই তাহলে দেখা যাবে, এটা NaCl এইটা পাওয়া গেল। তার মানে আমরা এখানে রেজিনটাকে পুনরুদ্ধার করলাম, এটা অ্যানায়ন বিনিময়কারী রেজিন, সেই অ্যানায়ন বিনিময়কারী রেজিনটাকেও পুনরুদ্ধার করা সম্ভব হলো। তাই ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের পুনরুদ্ধার করা যাবে, অ্যানায়ন বিনিময়কারী রেজিনের পুনরুদ্ধার করা যাবে, হওয়ার পর আবার সেই রেজিনগুলো পুনরায় কর্মক্ষম হয়ে যাবে। তা এইটাকে বলছি আমরা রেজিনের উভয়মুখিতা, অর্থাৎ রেজিনটা প্রথমে একটা লবণে পরিণত হলো, সেখান থেকে তাকে আমরা H2SO4, ক্যাটায়ন বিনিময়কারী রেজিনের জন্য H2SO4, অ্যানায়ন বিনিময়কারী রেজিনের জন্য NaOH এটা পাঠানো হচ্ছে, তার ফলে ওদেরকে পুনরুদ্ধার করা যাচ্ছে। এই যে ফিরে আসার ক্ষমতা, অর্থাৎ রেজিনগুলো কি করলো, জলের আয়নগুলোকে দূরীকরণ করার পর নিজেরা আবার আগের অবস্থায় ফিরে এলো পুনরুদ্ধারের মাধ্যমে। এই উভয় প্রসেসটাকে বলা হচ্ছে রেজিনের উভমুখিতা। রেজিনের, আমি এইখানটায় লিখে দিলাম, রেজিনের উভমুখিতা। এই রেজিনের উভয়মুখিতার সাহায্যে ওটাকে আমরা আবার পুনরায় অরিজিনাল রেজিনে পরিণত করতে পারছি। এই পর্যন্ত আমি আজকে ভিডিওটা করলাম, বাই।